আমরা গেরিলা যুদ্ধের কায়দায় লড়াই করতাম, কিন্তু তার সঙ্গে যোগসূত্র করে যে সমগ্র বাহিনীটা পরিচালনা করার যে স্ট্র্যাটেজি তৈরি করা এবং তাকে পরিচালনা করা, সেই গুরুদায়িত্ব পালন করেছিলেন কিন্তু জেনারেল ওসমানী। জেনারেল ওসমানী সেনা প্রধান হিসাবে একটা বিশেষ ভূমিকা রেখেছেন। তার মতো একজন সিনিয়র লোক না হলে ভারতীয় জেনারেল মানেকশ বা জেনারেল অরোরা এদের সাথে কোঅর্ডিনেশন করাটা খুব কঠিন হতো। সেদিক দিয়ে আমি বলবো যে উনি থাকাতে আমাদের এই কোঅর্ডিনেশন অনেকটা ত্বরান্বিত হয়েছে এবং আমরা দ্রুত সমাধান করতে পেরেছি। জেনারেল ওসমানী সাহেব অত্যন্ত যুক্তিবাদী মানুষ ছিলেন, কিন্তু ওনার যে পয়েন্ট সেগুলো সবসময় উনি অ্যাসার্ট করতেন। পার্টিকুলারলি ডিসিপ্লিনের ক্ষেত্রে উনি খুব আনকম্প্রোমাইজিং ছিলেন এবং সেই বিষয়গুলো নিয়ে কোনো সেক্টর কমান্ডারের সাথে তার মতের অমিল ঘটলেও আলটিমেটলি সেগুলো রিজলভ হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ সাহেব এ ব্যাপারে খুবই পজিটিভ রোল প্লে করেছে। কিন্তু এই সেক্টর কমান্ডার্সের বাইরে যে মুক্তিযোদ্ধা ছিল এবং সাধারণ মানুষ, তাদের কাছে কিন্তু এই কর্নেল ওসমানী সামরিক বাহিনীর প্রধান করা হয়েছিল। তারপরে তাদের কনফিডেন্স কিন্তু প্রচণ্ডভাবে বেড়ে গিয়েছে এবং এই বিশ্বাসটা অর্জন হয়েছিল যে উনি যখন আছেন তখন আমরা যুদ্ধে বিজয় লাভ করব। শুধু যুদ্ধ পরিচালনায় সঠিক নেতৃত্ব দানই নয়, তিনি ছুটে গেছেন এই ব্যারাক থেকে সে ব্যারাকে আহত মুক্তিযোদ্ধাদের খবর নিতে। একদিন আমাদের হসপিটালে উনি এলেন। ওনার সঙ্গে ছিলেন ইস্টার্ন কমান্ডের চিফ লেফটেন্যান্ট জেনারেল জগদীশ সিং অরোরা, লেফটেন্যান্ট কমান্ডার রহমতুল্লাহ, সেক্টর কমান্ডার এম এ জলিল। জেনারেল ওসমানী সাহেব প্রতিটি মুক্তিযোদ্ধার সঙ্গে উনি ব্যক্তিগতভাবে তাদের ভালো মন্দের খোঁজ নিচ্ছিলেন। একসময় উনি আমার কাছে এলেন, আমি আমার ভালো মন্দ সুবিধা অসুবিধার কথা ওনাকে বললাম। এক পর্যায়ে আমি তাকে জানালাম, স্যার আমার পা শুকিয়ে গেছে, কথা ছিল যে গত 15 দিন আগে আমাকে পাঠানোর কথা ছিল পুনায় আর্টিফিশিয়াল পা লাগানোর জন্য, কিন্তু বিষয়টি এখনো ঝুলে আছে, আমাকে পাঠানো হচ্ছে না। সঙ্গে সঙ্গে উনি পরিবর্তিত হয়ে গেলেন এবং ওনার এই পরিবর্তিত মুখ দেখে সঙ্গে সঙ্গে জেনারেল অরোরা ওনার কাছে ছুটে এলেন, বললেন স্যার বিষয়টা কি? উনি জানালেন যে আমার এই মুক্তিযোদ্ধার পা শুকিয়ে গেছে প্রায় 1 মাস হলো, তাকে পুনা পাঠানোর কথা আর্টিফিশিয়াল পায়ের জন্য, কিন্তু এখনো সেটা পাঠানো হচ্ছে না, কেন সেটা আমি জানতে চাই। উনি বললেন যে স্যার অসুবিধা নেই, আমি ব্যবস্থা করছি। এবং সত্যি সত্যি পরদিন আমাকে পুনা পাঠানো হয়েছিল। 9 মাসে একটা দেশের মুক্তিযুদ্ধকে সংগঠিত করা, পরিচালিত করা, প্রশিক্ষণ করা এবং মিত্রবাহিনীর সাথে সহায়তায় সেই বাহিনীকে, পাকিস্তান বাহিনীকে পরাজিত করা, তাতে তার সফল নেতৃত্বেরই বহিঃপ্রকাশ হয়। কেন উনি 16 ডিসেম্বর আসলেন না? ওনার স্পষ্ট কথা, নাথিং লেস দেন জেনারেল মানেকশ, মানে মানেকশ নেই তাহলে আমি যে কি করব, সেই জায়গাটা কিন্তু আসলে দেখার বিষয়। কারণ ওই প্রাইডটা অনেকটা এক ধরনের কি বলা হয়, প্রাইডের ব্যাপার আছে, সেই অহংকারের ব্যাপারটা, সেই অহংকারটা আমি মনে করি যে আজকাল দেখা যায় না অতখানি। সেই জায়গায় আমি মনে করি জেনারেল ওসমানী নতুন প্রজন্মের কাছে একটা মডেল হয়ে থাকবেন। অতঃপর দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বিজয় লাভ করে বাংলাদেশের মানুষ। 16 ডিসেম্বর 1971 পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করে। পৃথিবীর বুকে জন্ম নেয় আরেকটি স্বতন্ত্র রাষ্ট্র, বাংলাদেশ। আমার
সবাই ফিরে আসে ঘরে। দেশ যেদিন স্বাধীন হয় সেদিন ওসমানী তার জন্মস্থান সিলেটে। সিলেটের রণাঙ্গন থেকে ভারতীয় বিমানে ঢাকা বিমানবন্দরে অবতরণ করেন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি মোহাম্মদ আতাউল গনি ওসমানী। মিত্রবাহিনী গার্ড অফ অনার প্রদান করেন বাংলাদেশের এই প্রবাদ পুরুষকে। মুক্তিযুদ্ধে অসাধারণ অবদানের জন্য তাকে বঙ্গবীর খেতাবে ভূষিত করা হয়। স্বাধীনতার পরেই ওসমানী দায়িত্ব নিলেন 3 বাহিনীর, পেলেন পূর্ণ জেনারেল পদমর্যাদা। যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে আত্মনিয়োগ করলেন। The grace of God that I'm here to see Dhaka again as a free country. I left on the 29th as a fugitive, assisted by a first cousin of mine, M.R. Osmani, then Deputy Secretary of the Home Department, and another cousin of mine called Salahuddin. 2 young men got me out of the clutches of the murderers' gangs on the 29th morning. And they asked me that I must get out quickly and out of the borders to be able to be of any service to the country. And today, to come back to see here Dhaka in sunshine, still bearing the scars of the genocide, but to see the faces of people looking determined, looking with determination and faith and hope to the future, it is a great, I feel deeply grateful to God to have been able to see this day. Thank you, gentlemen. Jai Bangla! সবচেয়ে উল্লেখযোগ্য তো হলো প্রথম যেটা হলো, উনি তো আসলেন যখন, উনি সে আর্মির মানে কমান্ডার ইন চিফ হিসাবে এখানে ছিলেন, এমপিও ছিলেন, কমান্ডার ইন চিফও ছিলেন। তো ওনাকে তো প্রথম বলা হলো যে আপনি কোনটাতে থাকতে চান, দুটো তো একসঙ্গে থাকা যাবে না। কমান্ডার ইন চিফ থাকলে সংসদ থেকে আপনি সরে যেতে হবে, আর যদি সাংসদ হিসাবে থাকতে চান তখন আপনি আর্মি থেকে ছাড়বেন। তো উনি এক মুহূর্তে দেরি করেন, বলেন অবশ্যই আমি সাংসদ হয়ে থাকবো। 1972 সালের 7ই এপ্রিল উনি সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। কিন্তু এই অল্প সময়ের ভিতরে উনি যেটা সেনাবাহিনীর জন্য অর্জন করে গেলেন বা আমাদেরকে দিয়ে গেলেন, তা হলো আজকের যে সেনাবাহিনীটা যে ভিত্তির উপর দাঁড়িয়েছে সেটা ওই সময়কার তৈরি করা সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী কিভাবে গঠন হবে সেটা তারই নির্দেশে, তারই নেতৃত্বে তখন শুরু হয়। এই সংবিধান লেখার ব্যাপারে উনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য এগিয়ে আসছেন। যদি উনি কনস্টিটিউশন কমিটির মেম্বার না কেন, আমরা আইনজীবীরাই বেশি ছিলাম, কিন্তু উনি অনেক সময় দিয়েছেন। বিশেষ করে এই যে মিলিটারির কি ভূমিকা থাকবে, যে তারা পুরাভাবে আইনের দ্বারা, সংবিধান দ্বারা নিয়ন্ত্রিত থাকবে। আর সাংসদ হিসাবে ওনার মানে স্পেসিফিক সাজেশন যে দেখেন এটা তো ইংরেজি বাংলা দুটোতেই কনস্টিটিউশন পাশাপাশি হচ্ছে, তো বাংলাতে সংসদ সদস্য অবশ্যই হবে, জাতীয় সংসদ হবে, কিন্তু অনুবাদ করতে গিয়ে এটাকে আপনার ট্রান্সলেট করবেন পার্লামেন্ট। কেন পার্লামেন্ট একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, শত শত বছর ধরে গড়ে উঠেছে। আর আমাদেরকে ইংরেজিতে যখন বলবেন আমরা এমপি হব, মেম্বার অফ পার্লামেন্ট, যেটা আজ পর্যন্ত চলে আসছে, এটা কিন্তু 100% তার অবদান। ক্ষণজন্মা এই প্রবাদ পুরুষের কর্মজীবন বৈচিত্র্যে ভরা। ক্ষমতার খুব কাছাকাছি অবস্থান করেও সারা জীবন ভেতরে লালন করে গেছেন গণতন্ত্রের আকাঙ্ক্ষা। তাই সংবিধানের 4র্থ সংশোধনী তিনি মেনে নিতে পারেননি। উনি নীতি কোনো সময় বর্জন করেন নাই এবং যেটা ভালো মনে করতেন সেটাই করতেন। বঙ্গবন্ধুকে উনি খুবই শ্রদ্ধা করতেন, তবুও যখন বাকশাল গঠন হলো উনি এটা রাজি ছিলেন না। বঙ্গবন্ধু যখন একদলীয় শাসন প্রবর্তন করতে গেলেন, তখন পার্লামেন্টারি পার্টির মিটিংয়ে, যেখানে সদস্যরা খোলামেলাভাবে আলোচনা করে, সেখানে আমি দেখেছি তার সাহস। বঙ্গবন্ধুর কাছে দাঁড়িয়ে তিনি তখন যে বক্তৃতা দিয়েছিলেন এটা অবিস্মরণীয়। একজন সামরিক বাহিনীর লোকের কাছ থেকে গণতন্ত্রের প্রতি এত আকর্ষণ, এত ডেভোশন
এটা সত্যি আমাকে আশ্চর্য করেছে। ব্রিটিশ পলিটিক্যাল যে কালচারটা এক ধরনের ডেমোক্রেটিক পার্লামেন্টারিজমের মধ্যে থাকা, সেটা অনেকটা কঠিনভাবে তার মধ্যে ছিল, যার জন্য যখন আওয়ামী লীগ বাকশালে রূপান্তর হলো তখন তিনি সেখান থেকে সরে দাঁড়ালেন। বঙ্গবন্ধু তাকে ভালোবাসতেন, তিনিও বঙ্গবন্ধুকে ভালোবাসতেন। দুজনেরই লক্ষ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা, দুজনের লক্ষ্য ছিল বাংলাদেশকে একটা সুন্দর দেশ হিসেবে গড়ে তোলা। কিন্তু আমরা যখন বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ করি, বঙ্গবন্ধু যখন দ্বিতীয় বিপ্লব করে সংবিধান পরিবর্তন করেছিলেন, এটা ওনার ভালো লাগেনি, যার জন্য উনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। সৈনিক কিন্তু রাজনীতিতে খুব বেমানান, কারণ সৈনিকের যে আদর্শ থাকে এটা কিন্তু রাজনীতিতে নাই, এবং উনি রাজনীতিতে নিজেকে মানিয়ে নিতে পারেন নাই, খাপ খাওয়াতে পারেন নাই, এবং মন্ত্রী হিসাবে বা রাজনীতিবিদ হিসাবে উনি সফল হয়েছেন এই কথা কেউ খুব জোর দিয়ে বলতে পারবে না। জীবনের অনেকগুলো বাঁক পার হয়ে এসেও দমে যাননি গণতন্ত্রের এই সিপাহী। জনগণের অধিকার প্রতিষ্ঠার সংকল্প নিয়ে দেশ কার দেশ কার জনতার জনতার স্লোগানকে হৃদয়ে ধারণ করে 1976 সালে প্রতিষ্ঠা করেন জাতীয় জনতা পার্টি। জেনারেল ওসমানীর শেষ জীবনে তাকে আমরা একটি রাজনৈতিক দল গঠন করে রাজনীতিতে প্রবেশ করতে দেখি, কিন্তু তখন তার খুব বেশি প্রভাব ছিল না রাজনীতির ক্ষেত্রে, বরঞ্চ তিনি একটু প্রান্তিক এলাকা থেকেই কাজকর্ম যা করার করেছেন। মোটামুটি তার একটা ভালো ধারণা ছিল যে তার যেই অঞ্চলের মানুষ তিনি, সেই অঞ্চলে তার প্রতি একটা বড় ধরনের শ্রদ্ধা আছে, সেই বিশ্বাসটা কিন্তু সবসময় ছিল যে তার একটা লোকাল কনস্টিটুয়েন্সি আছে সিলেটের ব্যাপারে। যদি আমি ওইভাবে বলি, উনি ইংল্যান্ডকে মনে করতেন যে সিলেটেরই একটা অংশ। আমি মনে আছে উনি বলছেন যে আমার কয়েকটি থানা সংগঠন, যে যখন সংগঠন করলেন যে আমার থানা সংগঠন কয়েকটা আছে বার্মিংহ্যামে, ম্যানচেস্টারে, লন্ডনে ইত্যাদি, আমি সেখানে যে মিটিং করব। তো ওনার সেই আইডিয়া ছিল যে এইসব জায়গা হলো সিলেটের এক একটা থানা। তিনি একেবারে আপাদমস্তক একজন উদার গণতান্ত্রিক চিন্তাধারার মানুষ ছিলেন। জিয়াউর রহমানের সামরিক শাসনের বিরুদ্ধে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সংগ্রাম শুরু হলো। যখন রাষ্ট্রপতির নির্বাচন দেওয়া হলো, আমরা কিন্তু পেয়ে গেলাম কর্নেল ওসমানীকে। জেনারেল ওসমানীকে সামনে রেখে সকলে মিলে আমরা কিন্তু সামরিক স্বৈর শাসনের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা আমাদের অভিযান পরিচালনা করি। দেশের প্রতি, জনগণের প্রতি যে তার ভালোবাসা, এটা আমাকে বিশেষভাবে আকৃষ্ট করেছে এই জন্য যে একজন সামরিক বাহিনীর লোক হয়েও তিনি গণতন্ত্রের জন্য সব কথা বলেছেন, সামরিক বাহিনীর বিরুদ্ধে কথা বলছেন, জিয়াউর রহমানের বিরুদ্ধে তিনি নেমেছেন, যদিও জিয়াউর রহমান তার অনেক জুনিয়র অফিসার। তাই গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচনের ঘোষণা দিলে ওসমানী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নেন, যদিও এ নির্বাচনে তিনি হেরে গিয়েছিলেন। প্রেসিডেন্সিয়াল ইলেকশনে গেলেন, কিন্তু 1 নম্বর ওখানে দাবি ছিল সংসদীয় গণতন্ত্রে ফিরে আনবো যদি আমি নির্বাচিত হই। তিনি একজন সত্যিকার অর্থে দেশপ্রেমিক ছিলেন, যুক্তিবাদী ছিল, আবার অত্যন্ত ট্র্যাডিশনাল ছিলেন। এবং যে জিনিসটা সবচাইতে চোখে পড়ে সেটা হলো কোনো টাকা পয়সার প্রতি কোনো লোভ ছিল না। একটা টিনের ট্রাঙ্ক, তার মধ্যে জামা কাপড়, একটা ট্রাঙ্ক, এটাই ছিল তার। আর মানে তিনি সেই আর্মির কমান্ডার ইন চিফ, একটা মন্ত্রণালয়, যেখানে এই মন্ত্রণালয় অনেকই থেকে তাদের অবস্থা খুবই মানে উন্নতি হয়েছে, কিন্তু ওনার সেই যে এই যে খুব মানে বলবো যে এত সিম্পল এবং এত মানে ওই অর্থে অনেক গরিব না, কিন্তু এত সিম্পল ওয়েতে উনি জীবন যাপন করে গেছেন শেষ জীবন পর্যন্ত, এটা উল্লেখযোগ্য। যে জেনারেল ওসমানীর যে দেশপ্রেম এবং তার দেশের মানুষের প্রতি যে কর্তব্যবোধ, সেটি কারো চেয়ে কখনো কম ছিল না। আমার কাছে উনি একটা সাহসী পুরুষ ছিলেন, দেশপ্রেমিক ছিলেন, সাধারণ তার চলাফেরা ছিল, তার সব কিছুই দান করে গেছেন। দান করেছেন, অন্য দানের মধ্যে একটা তফাৎ আছে, দানটা করেছেন উনি সিপাহীদের জন্য।
স্বাধীনতার পরে বাংলাদেশ সরকার যখন কাজী নজরুল ইসলামকে দেশে নিয়ে আসেন, তখন জেনারেল ওসমানী গিয়েছিলেন তার সাথে দেখা করতে। কারণ বিদ্রোহী কবি নজরুল ইসলামের আদর্শ জীবনবোধ তাকে সবসময় উজ্জীবিত করেছে। দেশের মানুষের জন্য সব উদ্বেগকে পাশ কাটিয়ে 1984 সালের 16 ফেব্রুয়ারি লন্ডনের একটি হাসপাতালে তিনি চিরবিদায় নেন। তাঁর মরদেহ নিয়ে আসা হয় তার প্রিয় মাটিতে, প্রিয় ঠিকানায়। ঢাকা থেকে হেলিকপ্টারে করে তাকে নিয়ে যাওয়া হয় তাঁর জন্মভূমি সিলেটে। এখানেই একদা জন্মেছিলেন তিনি।